আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম, সাথে আছে শাকিল আহমদ। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে ইনভেস্টমেন্ট বাংলাদেশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চীনা বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে বিডা, যেখানে অংশ নেন দেশটির ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. Parts of the manufacturing ecosystem will look for new, competitive and trusted locations. Bangladesh can be one of those locations. তিনি বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। It is a relationship of trust, respect and practical cooperation. Over these years, this relationship has moved from diplomacy to development, from development to trade, and now from trade to deeper cooperation, including wide range industrial partnerships. শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিদেশি বিনিয়োগে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতাগুলো দূর করতে বর্তমান সরকার কাজ করছে বলে ইনভেস্ট বাংলাদেশে জানানো হয়েছে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চীনা বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়বে বলে প্রত্যাশা বর্তমান সরকারের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এতে তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় ঐক্যমতে পৌঁছায় দুই দেশ। বৈঠকে খাল খনন কর্মসূচিতে চীন সরকারের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জবাবে ইতিবাচক সাড়া দিয়েছেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। এর আগে তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন চীনা কোম্পানির প্রতিনিধি দল। এদিকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউ তাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক সই হয়। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং সমঝোতায় সই করেন। This memorandum of understanding will strengthen party-to-party relations. We will have further exchanges at every level of the party. বেইজিংয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সূচি নিয়ে আরও জানাতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়েছেন আশিকিন প্রিন্স। সবারই দৃষ্টি আসলে তিস্তার দিকে। তিস্তা নিয়ে আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে আমাদের একটু জানাবেন। শাকিল, রাষ্ট্রীয় আমন্ত্রণে চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশে এবং এই দক্ষিণ এশিয়াতে সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছিল তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা বা তিস্তা মহাপরিকল্পনা। সকালের দিকে আমরা যতটুকু তথ্য পাচ্ছিলাম যে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছিলেন তিস্তা নিয়ে তখনও পর্যন্ত কোনো কথা হয়নি। তবে দুপুরের দিকে চীনের পানি সম্পদ মন্ত্রী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সেখানে এই ইস্যুটি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের পানি সম্পদ মন্ত্রীর সামনে উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যে নদীগুলো রয়েছে সে নদীর যে পানি ব্যবস্থাপনা এবং তিস্তা নদীর সঙ্গে যে পানি ব্যবস্থাপনা সেটি নিয়ে আসলে কিছু করা যায় কিনা। সেক্ষেত্রে চীনের পানি সম্পদ মন্ত্রী তিনি বলেছেন যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং বলা হয়েছে যে
তিস্তা সহ অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনায় চীন এবং বাংলাদেশ ঐকমত্য পৌঁছেছে। তো কিছুক্ষণ আগে এই সংবাদ সম্মেলন হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে প্রশ্ন ছিল যে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা বা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা কবে থেকে এটি শুরু হবে সেটি নিয়ে কোনো তথ্য আছে কিনা। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি জানিয়েছেন যে সেটি এখন মাত্র দুটি দেশ ঐকমত্য পর্যায়ে রয়েছে। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ফলো আপ করবেন দুই দেশের পানি সম্পদ মন্ত্রী এবং পরবর্তীতে দুই দেশের স্বার্থ বিষয় বিবেচনা করে তিস্তা নদী ব্যবস্থাপনা বা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পরবর্তীতে দুই দেশ সিদ্ধান্ত নেবে। তো তিস্তা নিয়ে মূলত এই হলো সর্বশেষ আপডেট বা তথ্য। আরেকটি বিষয় হচ্ছে বিকেল 5টায় স্থানীয় সময় বিকেল 5টায় এবং বাংলাদেশ সময় বিকেল 3টায় চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে 15টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে মুখপাত্র মাহাদি আমিন তিনি আমাদের সেটি জানিয়েছেন। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আশাকিন প্রিন্স। এবারে প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। মায়ামি হার্ড রক স্টেডিয়াম থেকে বাংলাদেশে আনাচে কানাচেও ছড়িয়ে গেছে ব্রাজিলের জয় উল্লাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উন্মাদনা ছড়িয়ে পড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। সেলেসাউদে 3 গোল আর নেইমারের প্রত্যাবর্তন দারুণভাবে উদযাপন করেছেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও রূপ নিয়েছিল এক টুকরো মিনি ব্রাজিলে। বড় পর্দায় প্রিয় দলের প্রতিটি গোল ও আক্রমণকে করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে ফুটবল প্রেমী শিক্ষার্থীরা। ভিনিসিয়াস জুনিয়র ও মাথেউস কুনিয়ার গোলের চেয়েও যেন উত্তেজনা আরও বাড়িয়ে নেইমারের মাঠে ফেরা। ব্রাজিলিয়ান তারকা মাঠে নামতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। নেইমার মনে করেন দীর্ঘ 981 দিন পর মাঠে নামবে, এইটাই আমাদের বড় পাওয়া। নেইমার ভক্তদের জন্য এর চেয়ে আমাদের কিছু লাগবে না। ওয়ার্ল্ড কাপের আনন্দ আমরা এখন ভোগ করতে পারবো। স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাউদের 3 গোলের জয়ে ভুভুজেলা আর ব্রাজিল সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস অডিটোরিয়াম। আসলে একটা রব উঠে গেছিল। বিনির জাতীয় দলে পারফরমেন্স নেই, বিনি ড্যামেজ, বিনি জাতীয় দলের জন্য কিছু করতে পারে নাই। সেই বিনি 2026-এ এসে দেখিয়ে দিয়েছে বিনি আসলে কি। ব্রাজিল তো ফুটবলের সৌন্দর্য আসল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 5টা ট্রফি, দেখলেই শান্তি। যে কারো হিংসার কারণ হইতে পারে ব্রাজিল। বাঁধভাঙা উচ্ছ্বাস আর ফুটবল উন্মাদনা শেষে শিক্ষার্থীদের প্রত্যাশা এই ম্যাচে নেইমার গোল দিতে না পারলেও চমক দেখাবেন পরবর্তী ম্যাচে, আর ব্রাজিল ছুটবে হেক্সা মিশনের পথে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় ধসে পড়েছে বহু ভবন। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং পরের ভূমিকম্পটি হয় 7.5 মাত্রার। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাখো মানুষের মৃত্যুর শঙ্কা করছে দেশটি। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা। স্থানীয় সময়ে বুধবার বিকেলে 39 সেকেন্ডের ব্যবধানে 2টি ভূমিকম্প আঘাত হানে। প্রথমে 7.2 মাত্রার এবং তারপরই 7.5 মাত্রার মূল কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে ক্যারিবীয় উপকূলে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার। ভেনেজুয়েলার ইতিহাসে এটি অন্যতম শক্তিশালী কম্পন। রাজধানী কারাকাসেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অভিজাত এলাকা আলতামিয়ায় বহু ভবন ধসে পড়েছে। একই চিত্র সান বার্নাদিনো ও বারুতা এলাকায়। ব্যাপক ক্ষতি হয়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও।
ধসে পড়া এসব ভবনের নিচে আটকে পড়েছেন অনেকে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন, তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। সংস্থাটি বলছে এই কম্পনে ব্যাপক ও বিস্তৃত ক্ষয়ক্ষতি দেখছে দেশটি। USGS এর সংখ্যা অন্তত 10,000 থেকে 1 লাখ হতাহতের সাক্ষী হতে পারে ভেনেজুয়েলা। আফটার শকের সতর্কতা দিয়ে নাগরিকদের ঘরের বাইরে অবস্থান করার ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ভবন পরীক্ষার সময় সতর্কতা হিসেবে কিছু ভবনে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সরকার। ধসে পড়ার ঝুঁকিতে থাকা স্থাপনার নিরাপত্তায় দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সীমান্ত পরিস্থিতির খবর জানাবো। সীমান্তে আজও পুশিনের চেষ্টা করেছে BSF। এবার মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারীসহ 7 জনকে পুশিনের চেষ্টা করে তারা। ভোরে ভারতের বজ্রনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের শহরতলা সীমান্ত এলাকায় তাদের পুশিনের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও বিজিবি সতর্ক থাকায় বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি তারা। পরে ওই 7 জন ভারতীয় সীমান্তে কাঁটাতারের পাশের একটি স্থানে অবস্থান করে। এদিকে নওগাঁর পাতারি সীমান্তের শূন্য রেখা থেকে নারী ও শিশুসহ 9 জনকে ফেরত নিয়েছে BSF। মাদকদ্রব্য আইন সংশোধন করে তা দ্রুত সংসদে তোলা হবে, সচিবালয়ে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি জানান, মাদক বিক্রির টাকা মানি লন্ডারিং ও অবৈধ সম্পদের পথ খুলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি গবেষণার ফলাফলে উঠে এসছে যে দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। 43তম BCS নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। আগামী 60 দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, প্রচলিত আইনের বাইরে গিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে গত বছর 43তম নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে 462 জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন। 2024 সালে 43তম নন ক্যাডারে 642 জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 2024-25 সালে দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট অফিসে। TIB জরিপে উঠে এসেছে এই তথ্য। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত এসব জরিপ চালানো হয়। তিনি আরও জানান, জরিপে অংশ নেওয়া অধিকাংশ সেবা গ্রহীতাই অভিযোগ করেছেন, পাসপোর্ট অফিসে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা বেড়েছে মন্তব্য করে ডক্টর ইফতেখার আরও বলেন, প্রতিরোধে দরকার আরও কার্যকর পদক্ষেপ। নারী T20 বিশ্বকাপ নিজেদের চতুর্থ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। আর এই ছিল দুপুর 1টার খবরে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।